তো বন্ধুরা, যেখানে দাঁড়িয়ে বাংলাদেশ অলরেডি চ্যাম্পিয়নশিপ ট্রফি খেলার জন্য তৈরি, ঠিক সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু ভারত এখনও তৈরি হয়ে পারল না। হ্যাঁ, কথাটা শুনতে খুব খারাপ লাগলেও এটাই কিন্তু সত্য। কারণ একটাই, বাংলাদেশের বোর্ড অলরেডি চ্যাম্পিয়নশিপ ট্রফি খেলানোর জন্য তাদের প্লেয়ারদের স্কোয়াড ঘোষণা করে দিয়েছে। বাংলাদেশ সহ বাকি সব টিম ঘোষণা করে দিয়েছে, কিন্তু এখনও যেই দুটো টিম বাকি আছে সেটা হচ্ছে আমাদের ভারত এবং পাকিস্তান। তো ভারত কিন্তু এখনও চ্যাম্পিয়নশিপ ট্রফির জন্য তাদের প্লেয়ারদের একসাথে সাজিয়ে স্কোয়াড ঘোষণা করতে পারেনি। তো আমি আমার এই আগের ভিডিওটায় বলেছিলাম, যেটা তোমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ, সেই ভিডিওটাতে বলেছিলাম যে এই ভিডিওটারই ঠিক পার্ট 2 আসবে, যেখানে আমি তোমাদেরকে বাংলাদেশের চ্যাম্পিয়নশিপ ট্রফি খেলার জন্য যেসব স্কোয়াড ঘোষণা করেছে এবং ভারতের যে স্কোয়াড ঘোষণা করেছে, দুটোর পার্থক্য তোমাদের সামনে একেবারে তুলে ধরবো। কিন্তু দুর্ভাগ্যবশত বাংলাদেশ স্কোয়াড ঘোষণা করে দিলেও ভারত তো করতে পারেনি। তাই এখন কি করা যাবে, বাংলাদেশ যেই স্কোয়াড ঘোষণা করেছে সেটা কতটা শক্তিশালী, কেমন বোলিংয়ের ডিপার্টমেন্ট থেকে আছে, ব্যাটিংয়ের ডিপার্টমেন্ট থেকে কারা কারা আছে, উইকেট কিপিং কারা কারা আছে, তো সব কিছুই আজকের ভিডিওতে তোমাদের সামনে সব তুলে ধরবো। এবং আমি আজকের ভিডিওর লাস্টে এটাও তোমাদেরকে জানাবো যে কেন ভারত এখনও তাদের চ্যাম্পিয়নশিপ ট্রফি খেলানোর জন্য স্কোয়াড ঘোষণা করে পারল না। আর মোহাম্মদ শামিও কি এই ইন্ডিয়া স্কোয়াডের ভেতর ঢুকবে, অথবা জসপ্রীত বুমরা কি থাকবে আদেও, যেহেতু তার ব্যাক ইনজুরি হয়েছে। তো তার সব কিছু উত্তর আজকের এই ভিডিওটাতেই থাকছে, তাই কোনো প্রকার স্কিপ না করে ভিডিওটা না টেনে পুরোপুরি দেখতে থাকো। তো চলো এবার বেশি ভাট না বকে বাংলাদেশের চ্যাম্পিয়নশিপ ট্রফির জন্য যে স্কোয়াড তৈরি করেছে বিসিবি, মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, তো সেই চ্যাম্পিয়ন স্কোয়াডটা দেখে নেব এবং তারা কতটা যোগ্যতা রয়েছে তাদের মধ্যে সেটাও সব বিশ্লেষণ করে ফেলবো। তো চলো এক নজরে দেখে নেওয়া যাক। তো এই হলো আইসিসি চ্যাম্পিয়নশিপ ট্রফির পুরো লিগ্যাল ওয়েবসাইট। এখানে গেলেই তোমরা দেখতে পাবে কোন টিম, দেখো 6টা টিম আপাতত দিয়েছে: বাংলাদেশ, নিউজিল্যান্ড, আফগানিস্তান, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা। তো তোমাদের যদি আরও কোনো টিমের স্কোয়াড জানতে ইচ্ছা হয় তাহলে সেই টিমের নাম লিখে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, অবশ্যই জানাবো। কিন্তু আজকে বাংলাদেশের, তো বাংলাদেশের ব্যাটিংয়ে আছে সৌম্য সরকার, তৌহিদ হৃদয়, নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন্সি করবে এবং তানজিদ হাসান। এই 4 জন পুরো প্রপার ব্যাটার আছে। অলরাউন্ডার থেকে আছে মাহমুদুল্লাহ এবং মেহেদি হাসান মিরাজ। এই 2 জন আছে অলরাউন্ডার, যারা বল ও ব্যাটে দুজনেই, মানে দুটোতেই দক্ষ। উইকেট কিপারে আছে মুশফিকুর রহিম আর জাকির আলী। এখানে আমার মনে হয় জাকির আলীকে খেলালে যত সম্ভবত বেটার হবে। আর একজন আছে পারভিজ হোসেন ইমন। তো এই 3 জন আছে উইকেট কিপার ব্যাটার। এবার বোলিং ডিপার্টমেন্ট, বলারের থেকে আছে রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানা আর নাসুম আহমেদ। আর একজন আছে তানজিম হাসান সাকিব। আশা করি বন্ধুরা দেখলে এবার অনেকেই হয়তো এখন চিন্তিত হবে যে লিটন দাস কোথায়, স্কোয়াডেই নেই লিটন দাস। হ্যাঁ বন্ধুরা, সত্যি বলছি, লিটন দাসের নাম এই চ্যাম্পিয়নশিপ ট্রফির জন্য সিলেক্ট হয়নি। এর কারণ হলো একটাই, যে 2024 সালে লিটন দাস যে ব্যাটার আছে, তো তিনি মোট যত সম্ভবত 5টা ম্যাচ খেলেছে, 5টা ওডিআই ম্যাচ খেলেছে এই 2024 সালে, মানে গত 2024 সালে। তো 5টা ম্যাচ মিলিয়ে তার টোটাল রান আছে 6 রান। হ্যাঁ সত্যি বলছি, 6 রান। আর অ্যাভারেজ আছে তার 1.2। আর 5টা ম্যাচের 5বারই তিনি আউট হয়েছে। এবং তোমরা অনেকেই জানো যে চ্যাম্পিয়নশিপ ট্রফিটা ওডিআই ফরম্যাটে হয়, মানে 50 ওভারের ম্যাচে হয়। তো যার জন্য, যেহেতু লিটন দাস নতুন বলে অনেক, মানে কি বলবো, সংঘর্ষ করে আসছে, তার জন্য তাকে সিলেক্ট করা হয়নি। এবার তোমরা হয়তো অনেকে ভাববে, এবার বাংলাদেশের যারা ফ্যান্স আছো আমার, বা যারাই আছো না কেন, যারা ভিউয়ার্স আছো বাংলাদেশের, তারা হয়তো অনেকে ভাববে যে এই লাস্ট যেই বিপিএল ম্যাচটা গেল, সেখানে যে লিটন দাস এত ভালো পারফরমেন্স দিল, সেটার কি হলো। তো প্রথমত একটা কারণ বলে রাখি যে কেন এই পারফরমেন্স দেখেও তার নাম আসেনি। প্রথমত সে অনেক লেট করে ফেলেছে, ঠিক আছে। হ্যাঁ, সে দুর্দান্ত পারফরমেন্স করেছে বিপিএল ম্যাচটায়, সেঞ্চুরি করেছে, দুর্দান্ত পারফরমেন্স করেছে, কিন্তু সে অনেক লেট করে ফেলেছে, এটাই হচ্ছে সবথেকে বড় কথা। এবং দ্বিতীয়ত যেটা হলো সেটা,
যেহেতু বিপিএল ম্যাচ মানে একটা প্রিমিয়ার লিগ আর একটা ওডিআই ফরম্যাটের মধ্যে অনেক পার্থক্য থাকে, যেহেতু ওটা একটা ওয়ার্ল্ড কাপ, ঠিক আছে, আর এটা একটা বিপিএল। তো লিগ আর ওয়ার্ল্ড কাপের মধ্যে অনেক হিউজ ডিফারেন্স থাকে। লিগের মধ্যে তুমি হাত চালিয়ে খেলতে পারো, কিন্তু ওয়ার্ল্ড কাপে তোমায় ধরে বুঝে শুনে খেলতে হয়, যার কারণে সেখানে ওই লো কনফিডেন্স থাকার জন্য আউট হয়ে যায় সাথে সাথে। তাই যেসব মানুষরা ভাবছো যে বিপিএলে এত সুন্দর পারফরমেন্স দিল লিটন দাস, তবুও তার নাম কেন সিলেক্ট হলো না, তো তাদের জন্য একটাই কথা বলতে চাই, একটা ম্যাচ দেখে কোনো দিনই কারো ব্যাটিং গভীরতা বা ব্যাটিং ডেপথ সেটা কোনো দিনই বিশ্লেষণ করা যায় না। কোনো ব্যাটার যদি আজ 100 রান মারে, সে পরের দিন গোল্ডেন ডাক হয়েও প্যাভিলিয়নে ফিরতে পারে। কোনো বোলার যদি আজ 7-8টা উইকেট নিয়ে যায়, সে পরের দিন কোনো উইকেট না নিয়েই হাফ সেঞ্চুরির একটা রান দিয়ে চলে আসতে পারে। তো যার জন্য যেহেতু লিটন দাসের নাম ওই চ্যাম্পিয়নশিপ ট্রফির স্কোয়াডে আর ঢোকানো হয়নি, আর আমার মনে হয় ভালোই করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, ভালো করেছে। আর যেটা বলার, বাংলাদেশের যে স্কোয়াড তৈরি করেছে বিসিবি, তার মধ্যে কিন্তু বোলিংয়ের খুব একটা কমজোরি রয়ে গেছে, ঠিক আছে, বোলিংয়ের অনেক কমজোরি রয়ে গেছে। ইন্ডিয়ার সামনে আসলে একেবারে প্যান্টে মুতে দেবে ওরা। যাই হোক, ফাইনালি বাংলাদেশের যে স্কোয়াডটা ঘোষণা করেছে, তো সেটা মোটামুটি অ্যাভারেজ, খুব ভালো না আর খুব খারাপও না, একদম ঠিক আছে, মোটামুটি চলে যাওয়ার মতো। কিন্তু আমার মনে হয় না চ্যাম্পিয়নশিপ ট্রফিতে যাওয়ার জন্য এই টিমটা পারফেক্ট, কোনো দিনই সম্ভব নয় এটা। তো এবার আসি ইন্ডিয়ার তরফে। ইন্ডিয়া এখনও পাবলিক করে পারেনি যে তারা কাদেরকে খেলাবে। এর একটাই কারণ হলো মোহাম্মদ শামি টি-20টা কেমন কি খেলে সেটা দেখে কি না জানি না, বুঝতে পারছি না। কিন্তু যত সম্ভবত, যেহেতু জসপ্রীত বুমরার ব্যাক ইনজুরি হয়ে গেছে ওই বিজিটি মানে বর্ডার গাভাস্কার ট্রফি খেলা চলাকালীন, যার কারণে সে আদৌ ঠিক হবে কি না, যত সম্ভবত এটাই চান্স আছে যে জসপ্রীত বুমরা প্রথম স্টেজ ম্যাচগুলো, মানে যেটা বাংলাদেশের সাথে আছে একটা ইন্ডিয়ার, তারপর নিউজিল্যান্ডের সাথে আছে আর পাকিস্তানের সাথে আছে, ঠিক আছে, তো এই তিনটেতে সে যত সম্ভবত থাকবে না জসপ্রীত বুমরা। থাকতে পারে কোন দুটোয়, যদি ইন্ডিয়া সেমিফাইনালে ওঠে সেটাই থাকবে, এবং তারপর যদি ফাইনালে ওঠে সেটাই থাকতে পারে। কারণ জসপ্রীত বুমরার কি বলবো, ফেব্রুয়ারি মাসের মধ্যে রিকভার করার কোনো চান্স নেই। এখন যদি ভগবান চায় তাহলে হয়তো ঠিক হতে পারে, কিন্তু ডক্টর যত সম্ভবত জানিয়েছে যে ফেব্রুয়ারি মাসের মধ্যে কোনো ম্যাচ খেলতে পারবে না। এবার আসি দ্বিতীয় কথায়, যে জসপ্রীত বুমরা যদি প্রথম 3টে স্টেজ ম্যাচে না থাকে, তাহলে কাকে আনা উচিত? দেখো, চোখ বন্ধ করে আর্শদীপ সিংকে আনা উচিত, কারণ আর্শদীপ সিং কিন্তু একজন মানে বাঁহাতি বোলার, তো সেখানে কিন্তু খুব ভালো একটা রেকর্ড গড়ে তুলতে পারে সে। আর আর্শদীপ সিংয়ের সাথে অবশ্যই মোহাম্মদ শামি থাকা উচিত এবং মোহাম্মদ সিরাজ থাকা উচিত। তো যদি এই তিনজনে মোটামুটি প্রথম গ্রুপ স্টেজ ম্যাচগুলো তো পার করে দেয়, তাহলে মোটামুটি বাঁচোয়া। এবং ঠিক এই কারণেই কিন্তু ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড মানে কি বলবো, চ্যাম্পিয়নশিপ ট্রফির স্কোয়াড ঘোষণা করতে পারেনি। তো যাই হোক, ইন্ডিয়ার যখন স্কোয়াড ঘোষণা হবে, তখন দুটো মানে বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়ার যারা খেলবে তাদের মধ্যে অবশ্যই ডিফারেন্স করে দেখাবো। কিন্তু যত সম্ভবত টিমটা এরকম হবে যে ফার্স্ট রোহিত শর্মা ক্যাপ্টেন্সি করবে, তারপর শুভমান গিল, এবং ব্যাকআপ ওপেনারে থাকবে হচ্ছে যশস্বী জয়সওয়াল, তারপর বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল, এবং তারপর রবীন্দ্র জাদেজা অথবা অক্ষর পটেল, হার্দিক পান্ডিয়া, আর হচ্ছে মোহাম্মদ শামি, আর্শদীপ সিং, মোহাম্মদ সিরাজ, আর নীতিশ কুমার রেড্ডি এই একজন থাকবে। আর জসপ্রীত বুমরার কথা সত্যি বলছি, আমরা ইন্ডিয়ান ক্রিকেট ফ্যান্সরা এখনও ভাবতে পারছি না কি হবে। যাই হোক বন্ধুরা, আজ ভিডিওটা এই অবধি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে, অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে যাও, প্লিজ সাবস্ক্রাইব করে রেখে যাও, জলদি 20,000 সাবস্ক্রাইবার কিন্তু পূর্ণ করে দাও। টাটা, বাই বাই, নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা যেন পাই গাইস, টাটা।